একবার চিন্তা করে দেখো, তুমি এমন একটা কোর্টে বসে আছো যেখানে কোনো মানুষ নেই, আছে শুধু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার কাছে তোমার সকল তথ্য আছে, তুমি কখন কোথায় ছিলে, কি করছিলে, সেই সব কিছুরই ভিডিও ফুটেজ আছে। এমনই একজন বিচারক তোমার বিচার করবে। তোমার হাতে সময় আছে 90 মিনিট। এই 90 মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে সাথে সাথেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনই একটা ইন্টারেস্টিং কনসেপ্টের উপর কয়েকদিন আগেই একটা দারুণ সাইফাই থ্রিলার মুভি রিলিজ হয়েছে। গল্পটা খুবই ইউনিক। গল্পের শুরুতে আমাদেরকে জানানো হয় 2029 সালে ফিউচারিস্টিক লস অ্যাঞ্জেলেসে ক্রাইম রেট অনেক বেড়ে গিয়েছিল। শহরের অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছিল। কোনোভাবেই ক্রিমিনালদেরকে আটকানো যাচ্ছিল না। ক্রিমিনালদের সাথে লড়াই করতে গিয়ে অনেক অফিসার মারা যাচ্ছিল। সবগুলো জেল ক্রিমিনালে পূর্ণ হয়ে গিয়েছিল। তখনই ক্রাইম রেট কন্ট্রোল করার জন্য সরকার একটা এআই বেসড কোর্ট চালু করে, যার নাম দেওয়া হয় মার্সি কোর্ট। মার্সি কোর্ট নিজেই জাজ, জুরি এবং এক্সিকিউটরের কাজ করে। কেউ যদি তার বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মার্সি সকল প্রমাণ একত্র করে অল্প সময়ের মধ্যেই বিচারের কাজ সম্পন্ন করে। 2 বছর আগে শুরু হওয়া এই আর্টিফিশিয়াল কোর্ট এখন পর্যন্ত 18 জনের বিচার করে শাস্তি দিয়েছে। এতে শহরের ক্রাইম রেট প্রায় 68% কমে গেছে। এরপর আমরা ক্রিস রেভেন নামের একজনকে মার্সি কোর্টে দেখতে পাই। ক্রিস একজন এলওপিডি অফিসার। অনেক ক্রিমিনালকে সে মার্সি কোর্টে বিচারের জন্য পাঠিয়েছে। তবে আজকে ক্রিস নিজেই তার স্ত্রীকে হত্যার দায়ে ফেঁসে গেছে। তার কেসের জাজ হচ্ছে এআই ম্যাডিক্স। তবে ক্রিস এখনও জানেই না তাকে কেন এখানে আনা হয়েছে। জাজ জানায় ক্রিসকে তার স্ত্রী নিকোলকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। জাজ ক্রিসকে তার স্ত্রী নিকোলের খুনের ভিডিও ফুটেজ দেখায়। মারা যাওয়ার আগে নিকোল ক্রিসের নাম নিয়েছিল। খুনের সময় নিকোলের সাথে ক্রিস ছাড়া অন্য কেউ ছিল না, তাই ক্রিসের উপর সন্দেহ সবচেয়ে বেশি। তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ক্রিসকে একটা সুযোগ দেওয়া হয়। ক্রিস নিউজ ওপেন করে দেখতে পায় সব জায়গায় তাকে তার স্ত্রীর খুনি হিসেবে দেখানো হচ্ছে। এখানে আমরা জানতে পারি ক্রিস আর তার সহকর্মী জ্যাক মার্সি কোর্টের সর্বপ্রথম ক্রিমিনাল ডেভিড ওয়েবকে অ্যারেস্ট করেছিল। আর এখন ক্রিসই মার্সি কোর্টে ফেঁসে গেছে। জাজ জানায় এখন পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে ক্রিসের দোষী হওয়ার পার্সেন্টেজ 97.5। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে 90 মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে যদি সে দোষী হওয়ার পার্সেন্টেজ 92 থেকে কমিয়ে আনতে না পারে তাহলে সময় শেষ হওয়ার সাথে সাথেই চেয়ার থেকে মারাত্মক সনিক পালস বের হবে। এতে ক্রিস মারা যাবে। লস অ্যাঞ্জেলেসের প্রত্যেকের প্রাইভেট ডাটা মিউনিসিপাল ক্লাউডের সাথে কানেক্টেড। জাজ এখান থেকেই প্রমাণ নিয়ে বিচারের কাজ করে। ক্রিসকে মিউনিসিপাল ক্লাউডের সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া হয়। প্রমাণ জোগাড় করার জন্য সে যে কোনো ডাটা ব্যবহার করতে পারবে। এরপর জাজ ম্যাডিক্স ক্রিসের বিরুদ্ধে পাওয়া প্রমাণগুলো দেখায়। খুনের দিন সকাল 8:51 সে অফিসের জন্য বের হয়েছিল। তবে কিছুক্ষণ পরেই সে বাড়িতে ফিরে এসেছিল। ক্রিসের সাথে নিকোলের ঝামেলা চলছিল, তাই নিকোল ক্রিসকে চলে যেতে বলে। তবে ক্রিস তার কাছে থাকা চাবি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। 26 মিনিট পর ক্রিস বাড়ি থেকে বের হয়ে আসে। এর কিছু সময় পর তাদের মেয়ে ব্রিট বাড়ি ফিরে আসে। এসে তার মাকে আহত অবস্থায় দেখতে পায়। একজন রাইট হ্যান্ডেড ব্যক্তি ছুরির একটা আঘাতে নিকোলের মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছিল। ক্রিসও রাইট হ্যান্ডেড। এছাড়াও ক্রিসের শার্টে নিকোলের ব্লাড লেগে আছে। বাড়ি থেকে বের হওয়ার পর সে বারে গিয়ে অনেক পরিমাণে ড্রিঙ্কস করেছিল। সেখান থেকেই অফিসাররা ক্রিসকে গ্রেপ্তার করেছে। তবে ক্রিস বলে বাড়িতে ফিরে যাওয়া এবং বারে গিয়ে ড্রিঙ্কস করা এই ঘটনাগুলোর কিছুই তার মনে নেই। জাজ ক্রিসকে তার স্পন্সর রবার্ট নেলসনের সাথে কথা বলতে দেয়। স্পন্সর মানে হচ্ছে অ্যালকোহলের নেশা ছাড়ানো গাইড। রবার্ট নেলসন ক্রিসের স্পন্সর হওয়ার পাশাপাশি ক্রিসের স্ত্রী নিকোলের সহকর্মীও ছিল। নিকোল ভাইকিং শিপিং কোম্পানিতে কাজ করত। ক্রিস বলে সেদিনের কোনো ঘটনাই তার মনে নেই। রবার্ট বলে ক্রিস যদি আবারও ড্রিঙ্কস করতে শুরু করে তাহলে তাকে জানানো উচিত ছিল। যদি ক্রিস নির্দোষ হয় তাহলে সে মুক্তি পাবে। এরপর জাজ ক্রিস আর নিকোলের ম্যারিড লাইফের হিস্টোরি দেখায়। 20 বছর আগেই ক্রিস আর নিকোলের প্রেম শুরু হয়। এর 3 বছর পর তারা বিয়ে করে। 1 বছর পর তাদের মেয়ে ব্রিটের জন্ম হয়। ফ্যামিলি নিয়ে তারা অনেক সুখী ছিল। তবে একদিন একটা দুর্ঘটনায় ক্রিসের সহকর্মী বন্ধু রে মারা যায়। এরপর থেকেই ক্রিস ড্রিঙ্কস করতে শুরু করে। সে ডিপ্রেশনে ভোগে, যার কারণে নিকোলের সাথেও তার সম্পর্কটা খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেকবারই ক্রিস নিকোলের সাথে খারাপ ব্যবহার করেছিল। তাই জাজ বলে এটার সম্ভাবনা অনেক বেশি যে রাগের বশে ক্রিস নিকোলকে হত্যা করেছে। ক্রিস বলে তার রাগ একটু বেশি, তবে সে নিকোলকে হত্যা করেনি। এরপর জাজ একটা ভিডিও দেখায় যেখানে ক্রিসের মেয়ে ব্রিট তার বন্ধুর সাথে কথা বলছে। ব্রিট বলে আজকে তার বাবা তার মায়ের সাথে অনেক রাগারাগি করেছে। কথা বলার মাঝেই কোনো একটা শব্দ শুনে ব্রিট কল কেটে দিয়েছিল। সে ভেবেছিল তার বাবা ক্রিস বাড়িতে ফিরে এসেছে, তবে ক্রিস তো তখন বাড়িতে যায়নি। ক্রিস বলে সে ব্রিটকে ফলো করে। ব্রিট তো এমন কোনো পোস্ট করেনি। জাজ বলে ব্রিটের আরও একটা প্রাইভেট অ্যাকাউন্ট আছে যা সম্পর্কে ক্রিস জানেই না।
তবে মিউনিসিপ্যাল ক্লাউডে কানেক্টেড থাকায় তারা অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেছে। এরপর ক্রিস ব্রিটকে কল করতে বলে। ব্রিট তো তার মায়ের জন্য কান্নাকাটি শুরু করে দেয়। ক্রিস বলে সে খুব দ্রুতই বের হয়ে আসবে। আর কিছু বলার আগেই ব্রিটের নানা মানে নিকোলের বাবা কল কেটে দেয়। এখন ক্রিসের কাছে আর মাত্র 1 ঘন্টা 8 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারলে ব্রিট তার মায়ের পাশাপাশি তার বাবাকেও হারাবে। ক্রিস তার পার্টনার জ্যাকের সাথে কথা বলতে চায়। জাজ জ্যাকের সাথে ক্রিসের কথা বলিয়ে দেয়। জ্যাক বলে যদি ক্রিস নির্দোষ হয় তাহলে সে ক্রিসকে সর্বোচ্চ সাহায্য করবে। ক্রিস জ্যাকের থেকে জানতে পারে মার্ডার স্পটে সর্বপ্রথম এয়ার ইউনিট উপস্থিত হয়েছিল। জ্যাক স্পটে পৌঁছালে জাজ পুরো জায়গাটাকে স্ক্যান করে। স্পটে একটা ভাঙা ফুলদানি পড়ে আছে। তার মানে হয়তোবা নিকোল নিজেকে বাঁচানোর জন্য খুনিকে ফুলদানি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল। কিচেন স্ক্যান করলে রক্তে জুতার দাগ পাওয়া যায়, তবে জাজ বলে এটা ব্রিটের জুতার দাগ। এছাড়াও কিচেনে একটা প্লেট ছোড়া হয়েছিল। নিকোল আত্মরক্ষার জন্যই হয়তোবা প্লেটটা ছুঁড়েছিল। যে ছুরি দিয়ে নিকোলকে হত্যা করা হয়েছিল সেটাতে ক্রিসের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ক্রিস বলে নিকোল ছুরি দেখে ভয় পেত, তাই সে নিজেই সবজি কাটত। এছাড়াও স্পটে পাওয়া চুল, কাপড়ের ফাইবার, ডিএনএ সবকিছুই ক্রিসের সাথে ম্যাচ করে, অর্থাৎ সব প্রমাণই ক্রিসের বিরুদ্ধে। ক্রিস ব্রিটের মোবাইল চেক করে একটা ভিডিও খুঁজে পায়। সে যখন নিকোলের সাথে ঝগড়া করছিল তখন নিকোল কাউকে মেসেজ করছিল, কিন্তু জাজ নিকোলের মোবাইলে এমন কোনো ডাটা খুঁজে পায়নি। ক্রিস বলে এটা নিকোলের সেকেন্ড মোবাইল, হয়তো বাইকিং শিপিং কোম্পানি থেকে এই মোবাইলটা দেওয়া হয়েছিল। তবে পুলিশের কাছেও সেকেন্ড মোবাইলের কোনোই রেকর্ড নেই। এরপর জাজ ক্রিসের মোবাইল থেকে নাম্বার নিয়ে নিকোলের সেকেন্ড মোবাইলে কল দেয়। তখন জ্যাক নিকোলের গাড়িতে সেকেন্ড মোবাইলটা খুঁজে পায়। জাজ মোবাইলটা স্ক্যান করে বলে এটা কোম্পানির দেওয়া মোবাইল না, এতে ব্ল্যাক মার্কেটে সিম লাগানো আছে। এই ধরনের মোবাইলকে বার্নার ফোন বলা হয়। মিউনিসিপ্যাল ক্লাউডের সাথে এই মোবাইলটা কানেক্ট করা হয়নি, অর্থাৎ এটা একটা ইললিগাল মোবাইল। কল হিস্ট্রিতে শুধু একটাই নাম্বার আছে, আর সেই নাম্বারটাও ব্ল্যাক মার্কেট সিমের নাম্বার। অর্থাৎ নিকোল যার সাথে এই মোবাইল দিয়ে কথা বলছিল তার কাছেও একই রকমের একটা ইললিগাল মোবাইল আছে। জাজ সেই মোবাইলে কল করে, তবে কেউ একজন কলটা রিসিভ করে মার্সি কোডের নাম শুনেই কলটা কেটে দেয়। মুহূর্তের মধ্যেই জাজ মোবাইলটার লোকেশন বের করে ফেলে। সাথে সাথেই জ্যাক এক ধরনের ফ্লাইং বাইক নিয়ে লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। জাজ ক্রিসের দোষী হওয়ার পরিমাণ 1% কমিয়ে 96.7%-এ নামিয়ে আনে। এখন ক্রিসের হাতে সময় আছে আর মাত্র 1 ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেকেন্ড ইলিগাল মোবাইলটার মালিককে খুঁজে বের করে ফেলে। লোকটা পালানোর চেষ্টা করে, তবে শেষমেশ জ্যাক তাকে ধরে ফেলে। ক্রিস লোকটাকে জিজ্ঞেস করে নিকোল তার সাথে কেন যোগাযোগ করছিল। লোকটা বলে নিকোলের সাথে তার অ্যাফায়ার চলছিল, কয়েকদিন ধরেই তারা ডেট করছিল। নিকোল এই ব্যাপারে কাউকেই জানাতে চায়নি, তাই সে নিকোলকে একটা ইলিগাল মোবাইল দিয়েছিল। জাজ লোকটার ডাটা নিয়ে জানতে পারে খুনের সময় সে কাজ করছিল, তাই প্রমাণ হয় এই লোকটা নিকোলের খুনি না। সময় আছে আর মাত্র 58 মিনিট। তবে লোকটা যেহেতু নির্দোষ ছিল তাই ক্রিসের দোষী হওয়ার পরিমাণ বেড়ে গিয়ে এখন হয়ে গেছে 98%। জাজ বলে যেহেতু ক্রিস নিকোলকে অ্যাফায়ারের ব্যাপারে সন্দেহ করছিল তাই রাগের বশে নিকোলকে হত্যা করার সম্ভাবনা অনেক বেশি। জাজ ক্রিসকে জিজ্ঞেস করে ক্রিস কবে থেকে ড্রিঙ্কস করতে শুরু করেছিল। ক্রিস বলে 1 বছর আগে থেকে সে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করতে শুরু করেছিল। তখন থেকে নিকোলের সাথে তার সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর ক্রিস একটা ঘটনা বলে। ক্রিস আর তার পার্টনার রে একটা ক্রিমিনালকে ধরতে গিয়েছিল। হঠাৎ করেই তারা রের উপর গুলি চালায়। ক্রিস রেকে হাসপাতালে নিতে চায়, তবে রে ক্রিসকে ক্রিমিনালগুলোকে ধরতে বলে। ক্রিস ইমার্জেন্সিতে কল দিয়ে ক্রিমিনালগুলোর পিছু করে, একজনকে সে ধরেও ফেলে। এর মধ্যেই রে মারা যায়। তবে কোর্ট ক্রিমিনালটাকে নির্দোষ ঘোষণা করে। এরপর থেকেই ক্রিস ভাবে সেদিন ক্রিমিনালটাকে অ্যারেস্ট না করে এনকাউন্টার করা উচিত ছিল। এই দুঃখ ভুলে থাকতেই সে ড্রিঙ্কস করতে শুরু করেছিল। আর আজকে সকালে সে অফিসে যাওয়ার পর গাড়িতে অ্যালকোহলের বোতল খুঁজে পায়নি। সে ভেবেছে নিকোল হয়তো বোতলটা খুঁজে পেয়ে তার উপর রেগে আছে, তাই সে বাড়িতে ফিরে এসেছিল। এসব নিয়েই তাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল। রেগে গিয়ে ক্রিস একটা ফুলদানি ভেঙেছিল। কাচের টুকরোয় লেগে নিকোলের হাত কেটে গিয়েছিল। সেখান থেকেই হয়তোবা ক্রিসের শার্টে নিকোলের রক্ত লেগেছিল। তবে এরপর কি হয়েছে সেই ব্যাপারে ক্রিসের কিছুই মনে নেই। যখন তার সেন্স ফিরে আসে তখন সে নিজেকে মার্সি কোর্টে খুঁজে পেয়েছে। জাজ বলে যদি ক্রিসের মৃত্যুদণ্ড হয় তবুও তার সত্যিটা খুঁজে বের করা দরকার। সে খুনি হলেও তার জানা দরকার। সময় আর মাত্র 41 মিনিট বাকি। ক্রিস আবারও ইনভেস্টিগেট করতে শুরু করে। প্রশ্ন হলো কে, কেন আর কিভাবে নিকোলকে হত্যা করেছে। ক্রিস জানতে চায় নিকোল কার কার সাথে দেখা করত। ক্রিস তাদের মধ্যে সন্দেহভাজন লোকেদেরকে বাছাই করতে শুরু করে। হঠাৎ করেই ক্রিস সেই লোকটা যার সাথে নিকোলের অ্যাফেয়ার ছিল তার সাথে কথা বলতে চায়। তার নাম হচ্ছে বার্ক।
ক্রিস জিজ্ঞেস করে নিকোল তার সাথে কি শেয়ার করেছিল। বার্গ জানায় নিকোল তার অফিসের লোকেদের উপর গোয়েন্দাগিরি করছিল, কারণ শিপমেন্ট থেকে এক্সপোর্ট হওয়া কিছু কেমিক্যাল চুরি হয়ে যাচ্ছিল। খুব বেশি না হলেও অল্প পরিমাণে কেমিক্যাল চুরি হচ্ছিল, তাই বস নিকোলকে কর্মচারীদের উপর নজর রাখতে বলেছিল। এবার সন্দেহ চলে যায় নিকোলের সহকর্মীদের উপর। ক্রিস জ্যাককে কল করে বাইকিং শিপিং ডিপোটে যেতে বলে। গতরাতে নিকোলের বাসায় বারবিকিউ পার্টি ছিল। ব্রিটের ভিডিও দেখে সে জানার চেষ্টা করে কে পার্টিতে এসেছিল। যারা যারা পার্টিতে ছিল হয়তো তাদের মধ্যে কেউ একজন নিকোলকে হত্যা করেছিল। ক্রিস জানতে চায় কারা কারা নিজেদের গাড়ি নিয়ে পার্টিতে এসেছিল। গাড়ি নিয়ে আসা একজন ছিল ক্রিসের স্পন্সর আর নিকোলের সহকর্মী রবার্ট নেলসন। ক্রিস রবার্ট নেলসনকে কল করে জিজ্ঞেস করে সেদিন বারবিকিউ পার্টিতে কাদেরকে সে নিজের গাড়িতে করে লিফট দিয়েছিল। রবার্ট জানায় কার্লা, ম্যারি আর লিওকে সে লিফট দিয়েছিল, তবে তারা কেউই তার গাড়িতে করে ফিরে যায়নি। কল রেখে ক্রিস আবারও ব্রিটের প্রথমে সে ভিডিওটা চালায়। এই কলটা গতকাল রাত 9টায় এসেছিল। ব্রিট কোনো শব্দ শুনে ভেবেছিল তার বাবা, মানে ক্রিস বাড়িতে এসেছে, কিন্তু অফিসের ক্যামেরা চেক করলে দেখা যায় ক্রিস গতকাল রাত 9টায় অফিসেই ছিল, তার মানে তখন বাড়িতে অন্য কেউ ছিল। ক্রিস আবারও ব্রিটকে কল করে জিজ্ঞেস করে গতকাল রাতে সে কোনো কিছু শব্দ শুনেছিল, সেটা কিসের শব্দ ছিল। ব্রিট জানায় শব্দ শুনে সে পুরো বাড়ি চেক করেছে, কিন্তু শব্দ হওয়ার মতো কোনো কিছুই সে খুঁজে পায়নি। ক্রিস ব্রিটের অ্যাকাউন্ট থেকে গতকাল রাতের একটা ভিডিও ওপেন করে। শব্দ শুনে ভূত ভেবে ব্রিট এই ভিডিওটা করেছিল। ভিডিওতে ক্রিস বেসমেন্টের দরজায় একজন মানুষের চেহারা দেখতে পায়, তার মানে পার্টি শেষে কেউ একজন ফিরে না গিয়ে বেসমেন্টে লুকিয়েছিল। চেহারাটা একজন পুরুষের, তাই সন্দেহের লিস্ট থেকে মহিলাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। জাজ ক্রিসকে মনে করিয়ে দেয় শিপিং কোম্পানি থেকে কেমিক্যাল চুরি হওয়ায় নিকোল তার সহকর্মীদের উপর নজর রাখছিল। নিকোলের ইমেল থেকে সে জানতে পারে গত 6 মাস থেকে বায়ো বিউটিকে পাঠানো প্রতিটা ডেলিভারিতেই 50 কেজি ইউরিয়া গ্র্যানিয়ালস অতিরিক্ত দেখানো হয়েছে। তার মানে কেউ একজন 6 মাসে মোট 300 কেজি ইউরিয়া গ্র্যানিয়ালস চুরি করেছে। এই কেমিক্যাল ব্ল্যাক মার্কেটে অনেক দামে বিক্রি হয়। নিকোলের সহকর্মী হল্ট এই ব্যাপারে জানতো। ক্রিস হল্টের ইমেল খুলে একটা ভিডিও ফুটেজ দেখতে পায়, যেখানে নিকোল হল্টের সাথে কথা বলছিল। নিকোল হল্টের উপর রাগান্বিত ছিল। ক্রিস জানতো হল্টের জুয়া খেলার নেশা ছিল। হল্টের ব্যাংক ডিটেলস ওপেন করলে দেখা যায় গত কয়েকদিনে সে অনেক পরিমাণে টাকার লোন নিয়েছে। তার মানে হল্টের টাকার অনেক প্রয়োজন ছিল, শুধুমাত্র রবার্ট নেলসন তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। ক্রিস বলে হল্টই টাকার জন্য নিকোলকে হত্যা করেছে। এতে জাজ ক্রিসের দোষী হওয়ার পরিমাণ 94.7%-এ নামিয়ে আনে। সময় আছে আর মাত্র 26 মিনিট। ক্রিস দ্রুত রবার্টকে কল করে, তবে রবার্ট না থাকায় হল্ট কল রিসিভ করে। রবার্টকে খুঁজতে যাচ্ছে বলে হল্ট একটা ট্রাক নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ফিরে এসে হল্ট জানায় রবার্টকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তখন ক্রিস হল্টকে নিকোলের খুনি বলতে শুরু করে। হল্ট বলে সে নিকোলকে হত্যা করেনি, বরং সে রবার্ট নেলসনকে সাহায্য করছিল। সে আর নিকোল জেনে গিয়েছিল রবার্টই কেমিক্যালগুলো সরাচ্ছে। ক্রিস জিজ্ঞেস করে রবার্ট কোথায়। হল্ট বলে গতকাল রবার্ট ছুটিতে ছিল। এর আগের রাতে নিকোলের বাড়িতে পার্টি শেষে রবার্ট বলেছিল তার নিকোলের সাথে জরুরি কথা আছে, তাই সে হল্টকে তার গাড়ি নিয়ে চলে যেতে বলেছিল। অর্থাৎ বাড়ির বেসমেন্টে যে লোকটা লুকিয়েছিল সেটা ছিল রবার্ট। ক্রিস জাজকে দ্রুত ভাইকিংয়ের ট্রাকগুলোকে ট্র্যাক করতে বলে। দেখা যায় একটা ট্রাক রবার্টের বাড়ির সামনে থেমে আছে। ক্রিস জ্যাককে দ্রুত ফোর্স নিয়ে রবার্টের বাড়িতে যেতে বলে। এবার ক্রিসের দোষী হওয়ার পরিমাণ 93.4%-এ নামিয়ে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই এলএপিডি টিম রবার্টের বাড়িতে পৌঁছে যায়, তবে বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারা একটা ছবি খুঁজে পায়, যেখানে 2টা বাচ্চার ছবি আছে। ক্রিস জাজকে বাচ্চাগুলোর আইডেন্টিটি খুঁজে বের করতে বলে। ঘরের মধ্যে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল খুঁজে পায়, এগুলো দিয়ে রবার্ট বম তৈরি করেছে। ততক্ষণে তারা একটা ট্রাকও ট্রেস করে ফেলে, যেটাতে সম্ভবত রবার্ট আছে। স্ক্যান করা শেষে জাজ জানায় ছবিতে একজন হচ্ছে রবার্ট, আর অন্য বাচ্চাটা হচ্ছে রবার্টের ছোট ভাই ডেভিড ওয়েব। ডেভিড ওয়েব হচ্ছে সেই ব্যক্তি যে মার্সি কোর্টের প্রথম ক্রিমিনাল ছিল। রবার্ট আর ডেভিড চাইল্ড কেয়ার হাউসে একসাথে ছিল। এরপর একদিন একটা ফ্যামিলি ডেভিডকে অ্যাডপ্ট করে নেয়। ক্রিস বুঝতে পারে মার্সি কোর্টে ডেভিডের বিচার হওয়ার পর বদলা নেওয়ার জন্য রবার্ট প্ল্যান করে তার স্পন্সর হয়েছিল, আর এখন সে ট্রাকে করে বম নিয়ে মার্সি কোর্টের দিকে আসছে। সে ক্রিস আর মার্সি কোর্ট দুইটাকেই ধ্বংস করতে চায়। জাজ বলে ট্রাকে আরও একজনের উপস্থিতি আছে। ক্রিস দ্রুত তার মেয়ে ব্রিটকে কল করে, তবে ব্রিটের গ্র্যান্ডফাদার বলে ব্রিট বাড়িতে নেই। দরজার ক্যামেরা চেক করলে দেখা যায় রবার্ট ব্রিটকে কিডন্যাপ করেছে, তার মানে ট্রাকে রবার্টের সাথে ব্রিটও আছে। এরই মাঝে রবার্টের বাড়িতে একটা বিস্ফোরণ ঘটে, এতে কয়েকজন অফিসার মারা যায়, তবে জ্যাক বেঁচে যায়।
ক্রিস জ্যাককে যেভাবেই হোক ট্রাকটাকে থামাতে বলে। ট্রাকে আরও অনেক পরিমাণে বিস্ফোরক আছে। যদি ট্রাকটা মার্সি কোর্টে পৌঁছে যায় তাহলে একটা ভয়ানক বিস্ফোরণ হবে। যেহেতু ক্রিস নির্দোষ প্রমাণ হয়েছে তাই ক্রিসের গিল্টি লেভেল 0%-এ নামিয়ে আনা হয়। জাজ বিচার কাজ এখানেই থামিয়ে দিতে চায়। তবে ক্রিস বলে যদি বিচার কাজ থেমে যায় তাহলে সে জানতে পারবে না বাইরে কি হচ্ছে। তাই সে রিকোয়েস্ট করে আরও কিছুক্ষণ মার্সি কোর্টের অ্যাক্সেস নেয়। তার কাছে সময় আছে আর মাত্র 10 মিনিট। পুলিশ ট্রাকটাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে কিছুতেই তারা ট্রাকটাকে আটকাতে পারে না। 3 মিনিটের মধ্যেই ট্রাকটা মার্সি কোর্টে চলে আসবে। তাই জাজ মার্সি কোর্টের বিল্ডিংটা খালি করে দেওয়ার ওয়ার্নিং দিয়ে দেয়। জাজ রেডিওর মাধ্যমে ক্রিস আর রবার্টের কথা বলিয়ে দেয়। রবার্ট বলে ক্রিস যখন ড্রিঙ্কস ছাড়তে এসেছিল তখনই সে ক্রিসকে চিনে ফেলেছিল। সে তার ভাইকে সাহায্য করতে পারত, কিন্তু ক্রিসের কারণে তার ভাই মারা গেছে। ক্রিস বলে তার ভাই খুনি ছিল। রবার্ট বলে তার ভাই কাউকেই খুন করেনি। জ্যাক রবার্টকে আটকানোর চেষ্টা করে, তবে ইতিমধ্যেই রবার্ট ট্রাক নিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে। সে ব্রিটকে গান পয়েন্টে রেখে পুলিশের উপর আক্রমণ করে। এদিকে বিল্ডিংয়ে শর্ট সার্কিট হওয়ায় জাজ ম্যাডিক সুইচ অফ হয়ে যায়। ইমার্জেন্সি ব্যাটারি চালু করলে জাজ আবারও অন হয়। ততক্ষণে সময় বাকি আছে আর মাত্র কয়েক সেকেন্ড। চেয়ার থেকে উঠতে না পারলে ক্রিস সনিক পালসের কারণে মারা যাবে। শেষ মুহূর্তে যখন আর মাত্র 3 সেকেন্ড বাকি তখন জাজ ক্রিসকে মুক্ত করে দেয়। মুক্ত হয়ে ক্রিস একজন অফিসারের থেকে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে নেয়। রবার্ট বলে গত 2 বছর ধরে আজকের দিনের জন্যই সে প্ল্যান করেছে। ক্রিস জাজকে রবার্টকে কিছু সময়ের জন্য অন্যমনস্ক করতে বলে। রবার্ট ব্লাস্ট করার জন্য রিমোট হাতে নেয়। তখন জাজ বলে যদি তার ভাই নির্দোষ হয় তাহলে যেন সে প্রমাণ করে দেখায়। রবার্ট বলে 2 বছর আগে সে ডেভিডকে খুঁজে পেয়েছিল। ডেভিড মাতাল অবস্থায় ছিল। সে ডেভিডকে কিছু টাকা আর একটা মোবাইল দিয়েছিল। এর কিছু সময় পর সে জানতে পারে ডেভিড একজন মহিলাকে খুন করার দায়ে ফেঁসে গেছে। যে রাতে খুন হয়েছিল সেই রাতে সে ডেভিডের সাথে ফোনে কথা বলছিল। এই সুযোগে জাজ স্ক্যান করে ক্রিসকে জানায় রিমোটের ব্যাটারি খুলে ফেললে বিস্ফোরণ থামানো যাবে। এরপর জাজ বলে খুন হওয়া মহিলার লাশ সকাল 6টায় একটা ব্রিজের নিচে পাওয়া গিয়েছিল। রাত 10টায় তাকে হত্যা করা হয়েছিল। ডেভিডকে লাশের পাশেই পাওয়া গেছে। ছুরিতে তার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। আর ডেভিডের কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি। রবার্ট জাজের সাথে কথা বলছিল। এই সুযোগে ক্রিসের ইশারায় ব্রিট রবার্টের হাতে কামড় লাগিয়ে দেয়। আর ক্রিস রবার্টের উপর আক্রমণ করে রিমোটের ব্যাটারি খুলে ফেলে। এরপর ক্রিস রবার্টকে গান পয়েন্টে নিয়ে আসে। নিকোলের হত্যার বদলা নেওয়ার জন্য ক্রিস রবার্টের উপর গুলি চালাতে চায়, তবে শেষ মুহূর্তে সে নিজেকে কন্ট্রোল করে। ততক্ষণে জ্যাক সেখানে পৌঁছে যায়। রবার্টের করা ব্লাস্টেতেও কয়েকজন অফিসার মারা গেছে। তাই জ্যাকও রবার্টকে হত্যা করতে চায়, তবে ক্রিস জ্যাককে শান্ত করে। রবার্ট বলে ডেভিডকে যেই খুনের দায়ে অ্যারেস্ট করা হয়েছে সেই রাতে সে ডেভিডের সাথে অনেকক্ষণ কথা বলেছিল। ডেভিড বলেছিল সে কল ব্যাক করবে। ক্রিস জাজকে রবার্টের কথা ভেরিফাই করতে বলে। জাজ কল হিস্ট্রি চেক করে দেখতে পায় রবার্ট সত্যি কথাই বলছে। খুনের সময় রবার্ট আর ডেভিড ফোনে কথা বলছিল। ডেভিডকে অ্যারেস্ট করা হলে রবার্ট অফিসারকে ডেভিডের কল হিস্ট্রি চেক করতে বলেছিল। এতে প্রমাণ হয়ে যেত ডেভিড নির্দোষ, কিন্তু পরবর্তীতে ডেভিডের মোবাইলটা আর খুঁজে পাওয়া যায়নি। ক্রিস জ্যাককে জিজ্ঞেস করে ডেভিডকে অ্যারেস্ট করার সময় সে ডেভিডের কাছে কোনো মোবাইল পেয়েছিল কিনা। জাজ সেই রাতের ক্যামেরা চেক করে দেখতে পায় ডেভিডের মোবাইলটা মূলত জ্যাকের কাছেই ছিল, আর জ্যাক মোবাইলটা নদীতে ফেলে দিয়েছিল। জ্যাক স্বীকার করে সেই মোবাইলটা ফেলে দিয়েছিল কারণ মার্সি কোর্ট শুরু করার জন্য তাদের একজন ক্রিমিনালের প্রয়োজন ছিল। প্রথম কেসটা সফল হওয়ার কারণেই মার্সি কোর্ট এত জনপ্রিয় হয়েছিল আর শহরের ক্রাইম এত কমে গিয়েছিল। তবে ক্রিস বলে তাদের সত্যের পথে থাকা উচিত। দোষ স্বীকার করায় জ্যাককে অ্যারেস্ট করা হয়। খুনের দায়ে রবার্টকেও অ্যারেস্ট করা হয়। আর ক্রিসের কেস এখানে ডিসমিস হয়। ক্রিস তার মেয়ে ব্রিটের কাছে ফিরে যায়। ব্রিট বুঝতে পারে তার বাবা তার মাকে হত্যা করেনি। তো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।